এবার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চাই লোভীরা, অভিযোগ 8 দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরা এই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন, আগামী নির্বাচন হবে গর্ব করার মতো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 9 টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার কেয়ারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালটিতে যোগ দিয়েছে চীনের মেডিকেল টিম এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় হাসপাতালে আসেন চীনের 4 সদস্যের মূল মেডিকেল টিম। সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত। তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বেলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসক বোর্ড রয়েছে তাদের সাথে সমন্বয় করার জন্য কিন্তু আজকে রাত 10টার কিছু সময় পরেই যে চীনের যেই 4 সদস্যের চিকিৎসক দল তারা এসেছিলেন এবং তারা এখনও কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং সঙ্গে এসেছিলেন কিন্তু চীনের রাষ্ট্রদূত। তিনি অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখতেছি তার বহরকারী যে গাড়ি সেটি বের হয়ে গেছেন এবং এই 4 সদস্য চিকিৎসক দলের আগে সকালে দিয়ে কিন্তু যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক সদস্য কিন্তু তিনি এসেছিলেন। এসে সেই আজকে তার বর্তমান যে পরিস্থিতি শারীরিক সেই পরিস্থিতির সব কিছু বিষয়ে পর্যালোচনা করছে এবং আসলে তাকে দেশের বাইরে নেওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ভেতরে তার যেই মেডিকেল বোর্ডটি রয়েছে সেই বোর্ডের সঙ্গে বৈঠক হচ্ছে এবং এরপরে আসলে একটা সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেওয়া হলে তারপরে জানা যাবে সেই তাকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হচ্ছে নাকি আসলে দেশেই চিকিৎসা দেওয়া হবে, সেই আসলে বিষয়টি তাদের বৈঠক শেষে হয়তো বা তাদের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তবে এই এভারকেয়ার হাসপাতাল ঘিরে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বসুন্ধরার এই এভারকেয়ার হাসপাতালটি, এবং এই চীনা 4 সদস্যের চিকিৎসক দল আসার আগে সন্ধ্যার কিছু সময় পরে 7টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন। এসে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসক বোর্ডের সঙ্গে কথা বলেছেন, এবং তারা তার শারীরিক অবস্থার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে বিষয়গুলো তারা বিস্তারিত বর্ণনা করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পাশে আছে বিষয়টি নিয়ে আসলে তিনি নিশ্চিত করেছেন। এখন যদি সবশেষ তথ্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই 4 সদস্য দলের উপরে আসলে সিদ্ধান্ত, আজকে যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি মধ্যে দিয়েই কিন্তু আসলে জানা যাবে যে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হচ্ছে নাকি আসলে দেশেই চিকিৎসা দেওয়া হবে। কারণ তার যে এখন যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে তার আসলে কতটুকু এই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য আসলে সক্ষম কিনা সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে, এবং সে বিবেচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হলে তারপরেই সব বিষয়টি আসলে জানা যাবে তাদের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করেন তারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনায় সারা দেশ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন আপসের নেত্রী, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া এদেশে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার সাথে যেন সম্পৃক্ত থাকেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হয়েছে বিশেষ নামাজ। মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দিনাজপুর ও চাঁদপুরে দোয়া মাহফিল হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন, এ কামনা সবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে করা হয় বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারেও হয়েছে বিশেষ প্রার্থনা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকার ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছিলেন।
সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করবে বিএনপি। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আমি বলতে একটু বলবেন যে আজকে পর্যন্ত কোনো আপডেট আছে কিনা? দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই। আপনাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য নেই আমার কাছে। সরকারি খরচে নেওয়া হবে, সরকারি খরচে নেওয়া হবে নাকি দলের খরচে? সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। রংপুরে ৮ দলের মহাসমাবেশে মন্তব্য করে নেতারা বলেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানান নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। 8 দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত সিল মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে 8 দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে কথা বলেন তিনি। বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোটের বিধানকে স্বাগত জানায় এনসিপি। এদিকে শতাব্দীর সেরা ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মহাপরিচালক ইটিআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে জোয়ার আমরা আছি, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং
ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এদিকে বিকেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে। আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে কঠোর হতে ইসির প্রতি আহ্বান জানান দলটির নেতারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিবন্ধকতায় জুলাই সনদ আটকে আছে বলে অভিযোগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বুধবার বিকেলে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর অনেক রাজনৈতিক দল সংস্কার চায় না, তাদের জন্যই সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বৈধতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। জুলাই সনদটা দেখবেন, এটাও একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে একটা প্রতিবন্ধী অবস্থায় এসে দাঁড়িয়েছে। কারণ কি, এটা আদেশটা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক। যেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের, যেই প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোসর, তাকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখা হয়েছে। আমরা যখন বলেছিলাম তাকে অপসারণ করা হোক, সেটা রাজনৈতিক দলগুলো শুনলো না এবং তারা ঐকমত্য না হওয়ার পেছনে অনেক ধরনের কলকাঠি নাড়া হলো। যারা সংস্কার চায় না, বিশেষত তাদেরকে আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী। এইসব বুদ্ধি প্রতিবন্ধীদের থেকে আমাদের মুক্তি পাইতে হবে। যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে, আপনারা তাদেরকে সুস্থ করে তুলতে হবে। দায়িত্বটা আপনাদেরকে ইনশাআল্লাহ নিতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crisis such as natural disasters, political unrest and pandemics. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 96 জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়।
আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ট। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি 14 ডিসেম্বর। শুনানিতে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেন আদালত। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী ZI খান পান্না। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী ZI খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ও আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন। এদিন র্যাবের TFI সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। খারিজ করে দেয়া হয় সাব জেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন। আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা ভ্যাকেশন খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। ZI খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আমির হোসেনকে। তিনি জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষের আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে 189 টাকা থেকে বেড়ে 198 টাকায় বিক্রি শুরু হয়। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানান ক্যাব সভাপতি এইচএম শফিকুজ্জামান। রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। 50 লক্ষ লিটার তেল কিনেছি। যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এসএমই খাতে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত থাকলেও বিতরণ এবং আদায় দুর্বলতায় তা হাতে পাচ্ছেন না উদ্যোক্তারা। বিসিক বিজয় মেলায় এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এমন অবস্থায় বাজার ভিত্তিক পণ্য প্রস্তুত ও বিপণনের তাগিদ দেন তিনি। তবে শিল্প উপদেষ্টার সাফ কথা, উদ্যোক্তাদের এগিয়ে চলার পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা দূর করতে না পারলে শক্তিশালী হবে না দেশের অর্থনীতি। দেশের জিডিপিতে বর্তমানে শিল্প খাতের যোগান যে 37.37%, তার 85% আসে ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে। তবে মূলধন সংকট, সময়ের সঙ্গে চাহিদা মতো পণ্য তৈরি ও বাজারজাতকরণে নানা সমস্যায় ভোগেন তারা। রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে বিজয় মেলায় নিজেদের পণ্যের সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা। আমাদের অর্থের অভাব হয়ে যায়, মানে আমরা একদিকে করতে গেলে চাদর করতে গেলে কাঁথা হয় না, কাঁথা করতে গেলে 3 পিস হয় না। লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু মানে বলতে গেলে অতটা প্রসার হয়নি। কিন্তু নিব আমার কাছে টাকা নাই সেজন্যই, তো তারা যদি ওইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে চায় তাহলে তো আর ওটা হয় না। মেলার পাশেই এসএমই খাতের উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার মুখে পড়ার দাবির সঙ্গে একমত পোষণ করেন শিল্প উপদেষ্টা। বলেন, অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এসএমই খাতকে শক্তিশালী করতে বাদ দিতে হবে বিসিকের প্লট বরাদ্দের রাজনৈতিক বিবেচনা, সহজ করতে হবে ঋণ পাওয়ার ব্যবস্থা, দূর করতে হবে লাইসেন্স থেকে শুরু করে ব্র্যান্ডিং এর পথ জুড়ে থাকা আমলাতান্ত্রিক জটিলতা। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান, বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান, এটি আমাদের চাওয়া। এই সময় গভর্নর জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক। বিতরণ দুর্বলতায় আদায়ের নিশ্চয়তা না পাওয়ায় করা হচ্ছে না ছাড়। আমরা তো চাই আরো ঋণ বাড়াতে। এসএমই খাতে এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। আমাদের বিতরণের কার্যক্রমে দুর্বলতা আছে। এই সময় নতুন প্রজন্মকে নতুন নতুন উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা, যেখানে অনলাইন মার্কেটে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পুনঃখননের পর হবিগঞ্জ 5 কূপ থেকে আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। এতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন সহ সর্বমোট 26 মিলিয়ন ঘনফুট গ্যাস। কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে থাকা হবিগঞ্জ 5 নং কূপ পুনঃখননের পর আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন।
হবিগঞ্জে বুধবার বিকেলে গ্যাস সরবরাহ উদ্বোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান 1988 সালে খনন করা কূপ থেকে দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। পরে চাপ কমে আসায় চলতি বছরের 24 অক্টোবর আবার খনন শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। 27 নভেম্বর শেষ হয় পুনঃখনন। হবিগঞ্জ 5 নং কূপটি চালু হয় জাতীয় গ্রিডে নতুন করে 12 মিলিয়ন সহ এই কূপ থেকে সরবরাহ হচ্ছে 26 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংশ্লিষ্টরা জানান হবিগঞ্জ 500 মোট 21টি কূপের পুনঃখনন শেষ হয়েছে, চলমান রয়েছে আরও 29টি, আর চলতি মাসে শেষ হবে আরও 4টির খনন কাজ। এই গ্যাসের সাথে পানি চলে আসছিল এবং পানি আসার কারণে গ্যাসের গুণগত মান ডেটোরেট করে গিয়েছিল এবং আমাদের ইকুইপমেন্টের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমরা এটা ওয়ার্ক ওভারে উদ্যোগ গ্রহণ করি। মাত্র 37 দিনের মধ্যে আমরা ওয়ার্ক ওভারটা সম্পন্ন করি। মেইনটেনেন্সের জন্যই আমরা মেইনলি এই কূপটাকে আমরা ওয়ার্ক ওভারে হাতে নিয়েছিলাম। তো সেইটা আমরা বাফিক্সের বিজয় 11 রিগের মাধ্যমে আমরা কাজটা শেষ করেছি। হবিগঞ্জ 5 নং কূপটি খননের ব্যয় ধরা হয়েছে 75 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ। দিনাজপুরে বাস ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। বুধবার রাতে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর 10 মাইল হাইওয়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রংপুর থেকে ছেড়ে আসা বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। এ সময় রাজাপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। আহত 13 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে রংপুরে 8 দলের বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। মাদারীপুরে মাদক সেবনের বাধা দেয়ায় শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশ জানায় গেল 30 নভেম্বর বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে কয়েকজন বহিরাগত যুবক মাদক সেবন করছিল। এ সময় তাদের বাধা দেন কয়েকজন শিক্ষার্থী। এরই জেরে বুধবার বিকেলে কলেজ মাঠে ইকবালকে একা পেয়ে মারধর করেন কয়েকজন যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ 19 দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরেই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা 19 দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এই 19টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের বিস্তারিত জানাতে মতবিনিময় সভার আয়োজন করে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত।
২৭ নভেম্বর রাত থেকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার নিবন্ধন শুরু করেছে। দীর্ঘদিনের দাবি পূরণের আনন্দ থাকলেও কারিগরি জটিলতা, ধীর গতি, এনআইডি সমস্যা এবং প্রযুক্তি জ্ঞানের অভাবে অনেকেই সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি সমাধানের জন্য হাইকমিশন মতবিনিময় সভা আয়োজন করেছে। নিবন্ধিত হওয়ার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অনেক কিছু প্রশ্ন করেছিলাম, ওনারা এই প্রশ্নের উত্তর দিয়েছে এবং কি অনেক কিছু আমাদের অজানা ছিল সেটাও আজকে আমরা জানতে পেরেছি। আমরা আশা করি যত দ্রুত সম্ভব এগুলা যেন সমস্যার সমাধান হয়। এইগুলো সমস্যার সমাধান হলেই আমরা প্রবাসীরা রেজিস্ট্রেশনটা করতে পারবো। আমরাও চেষ্টা করব বাংলাদেশি যারা প্রবাসী আছে মালদ্বীপে অবস্থানরত তারা এই নিবন্ধন অতি তাড়াতাড়ি সম্পন্ন করার। সভায় ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও পোস্টাল ভোটের বিস্তারিত তুলে ধরা হয়। প্রবাসীরা তাদের সমস্যার কথা জানান। যেই সকল পরামর্শ আমরা তাদের থেকে পেয়েছি সেটিকে আমরা গ্রহণ করেছি। আমরা এই পরামর্শগুলি আমরা নির্বাচন কমিশনে আমরা জানাবো যাতে করে এই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি। সভায় প্রবাসীদের অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিং এর বিষয়ে সচেতনতা বাড়াতে মালদ্বীপের বাংলাদেশ মিশন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান হাই কমিশনার। এখন হয়তো যে সমস্যাগুলো হচ্ছে আশা করি পরবর্তী ইলেকশনে এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে হাই কমিশনের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সবাইকে এই জিনিসটা রিচ করানো, বলা যে দেখেন এইভাবে করতে হবে, এইভাবে হবে। তারপর আমরা এই আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন তার আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এই জন্য আমরা কিছু প্রশ্ন কিন্তু কমন নোট ডাউন করেও রাখছি। মালদ্বীপে প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস। আর এই প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে আরও সচেতনতা বাড়াতে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকেও এগিয়ে আসার আহ্বান জানায় হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফিনল্যান্ডেও বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হেলসিঙ্কিতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যানারে ছিল আয়োজন। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মথুর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশ ছাড়িয়ে প্রবাসেও। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। হেলসিঙ্কির রাওহাপিরি সেন্টারে দোয়া মোনাজাত পরিচালনা করেন হেলসিঙ্কি দারুল আমান মসজিদের খতিব ও কমিউনিটির সিনিয়র সিটিজেন আব্দুল কুদ্দুস খান। সমস্ত ভালো কাজগুলিকে তুমি কবুল করো মাওলা, আর এই ভালো কাজগুলি। এর আগে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান সরকার। বেগম খালেদা জিয়ার আপসহীনতার উপমা তুলে ধরেন মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সভাপতি ডাক্তার খালিদ সাইফুল্লাহ। আমার কাছে বাংলাদেশ হিসেবে খুব। সমাপনী বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি। বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। কুয়েতে স্বর্ণের দোকানের জন্য পরিচিত আব্বাসিয়া মার্কেট। গ্রাহকের চাহিদা অনুযায়ী সোনা কিংবা রূপার গহনা তৈরি হয় এখানকার কারখানাগুলোতে। বহু বছর ধরে এই মার্কেটে স্বর্ণশিল্পে আধিপত্য ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের আব্বাসিয়া স্বর্ণ মার্কেটে ঝলমলে শোরুমের পাশাপাশি রয়েছে ব্যস্ত কারখানা। এখানে দক্ষ কারিগররা প্রতিদিন তৈরি করছেন নেকলেস, কানের দুল, চুড়ি, আংটি সহ গ্রাহকদের পছন্দ অনুযায়ী নানা ডিজাইনের গহনা। যদিও আগের মতো কাস্টম ডিজাইনের চাহিদা কিছুটা কমেছে, তবুও অভিজ্ঞ কারিগররা এখনো অর্ডার অনুযায়ী বিশেষ নকশার গহনা তৈরি করছেন। দোকান মালিকরা জানান, এখানকার বাংলাদেশি কারিগরদের তৈরি গহনা শুধু কুয়েতেই নয়, পাঠানো হচ্ছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সব ধরনের অলংকার এখানে আমরা বানাই দিই ক্যাটালগ দেখে। সৌদি, কাতার, বাহরাইন থেকেও অর্ডার আসে অনলাইনে, টিকটকের মাধ্যমে। তো ওই ডিজাইনগুলো আমরা তৈরি করে দেই। এখানকার কারিগররা ফ্যাশন ও ঐতিহ্যের সমন্বয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের নকশা। গ্রাহক চাইলে নির্দিষ্ট ক্যারেটের সোনা বা রূপা পছন্দের রং বা আকার মাথায় রেখে অর্ডার করতে পারেন একদম কাস্টমাইজড গহনা। বহু কাস্টমার আছে, ইন্ডিয়ান, নেপালি, বিভিন্ন ধরনের কাস্টমার আসে। বিভিন্ন ডিজাইনের স্বর্ণ, রূপার সব ধরনের ডিজাইনের গহনা তৈরি হয়। কুয়েতি, বাংলাদেশি, ইন্ডিয়ান সকল প্রকার কাস্টমার আমাদের দোকানে আসে এবং আমরা সকল প্রকার কাজ আমরা করে দিই। আব্বাসিয়া মার্কেটের স্বর্ণ শিল্পে দক্ষ হাতে গহনা তৈরি করছেন প্রবাসী বাংলাদেশি কারিগররা, যা শুধু ব্যবসা নয়, দেশের পরিচিতিও বাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।
ভারত বাংলাদেশের সম্পর্ককে পারস্পরিক নির্ভরশীলতা হিসেবেই দেখা উচিত। শুধু বাণিজ্য বা বিনিয়োগের নয়, সম্পর্ককে আরও বিস্তৃত প্রেক্ষাপটে বিচার করা প্রয়োজন। কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ এই কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে কলকাতার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মতবিনিময় সভার আয়োজন করে। কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান দিয়ে নয়, দুই দেশের সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার ভিত্তিতেই দেখতে হবে। বাংলাদেশ and India relations, as has been before, is anchored in people, #people, in every possible sense. দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাই কমিশনার জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে। অলরেডি একটা আলোচনা হয়েছে কোথাও অচিনাপাত্র যে দিল্লিতে আগামী এই 26-এ আমরা যদি একটা বাংলা চলচ্চিত্র উৎসব করতে পারি। এবং আমাকে যখন বলা হলো, আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশি চলচ্চিত্র, কিন্তু যার সাথে কথা বললাম উনি বললো এটাকে বাংলা চলচ্চিত্র করবি। আমি দাদা অ্যাকসেপ্টেড। মতবিনিময় সভার শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি মনীষ ঝাঞ্ঝরিয়া। অনেকই কমন গ্রাউন্ড আছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া একটা কমন গ্রাউন্ডে বিজনেস বাড়াতে পারবে, অ্যান্ড ওটা বাড়বেই বাড়বে, কেন কোনো যুক্তি নেই কি বাড়বে না। ব্লু ইকোনমি আছে, টেক্সটাইল আছে, এগ্রিকালচার আছে, ফিশারি আছে, তো অনেক গ্রাউন্ড আছে, মেডিকেল ট্যুরিজম আছে, যেখানে আমরা বিজনেস বাড়বেই বাড়বে, কোনো কথা নেই মধ্যে। সভায় কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এভার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ 8 দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরা আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। এবং এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান আনিসুল পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।